বিজ্ঞানের ইতিহাসে কিন্তু এমন কিছু বই আছে যা আমাদের পুরো চিন্তা জগৎকেই ওলটপালট করে দিয়েছে, আর আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ঠিক তেমনি একটা বই। ভাববেন না এটা শুধু একটা গভীর জটিল গ্রন্থ, না, এটা আসলে ছিল সেই মাস্টার কি যা দিয়ে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের দরজা খোলা হয়েছিল। তো আজকের এই আলোচনায় আমরা একটা অসাধারণ যাত্রায় বের হব। প্রথমেই দেখে নেব সেই 3টে কসমিক পাজল যা সেই সময়ের বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। তারপর আমরা জানব নিউটনের সেই যুগান্তকারী সর্বজনীন সূত্রের কথা। আর তারপর দেখার বিষয় হলো কি করে শুধু ওই একটা সূত্র দিয়েই চাঁদ আর জোয়ার ভাটার মতো জটিল ব্যাপারের ব্যাখ্যা দেওয়া গেল, এমনকি পৃথিবীর হাজার হাজার বছরের পুরনো কম্পনেরও সমাধান হলো। আর শেষ পর্যন্ত বুঝতে পারব কিভাবে একটা মাত্র ধারণা পুরো মহাবিশ্বকে আমাদের কাছে বোঝার মতো করে তুলল। চলুন শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে, এই যে চাঁদের আঁকাবাঁকা পথ, সমুদ্রের নির্দিষ্ট ছন্দের জোয়ার ভাটা আর আকাশের তারাগুলোর ধীরে ধীরে সরে যাওয়া, এই 3টে জিনিসের মধ্যে যোগাযোগটা কোথায়? নিউটনের সময়ে এটা ছিল একটা বিরাট রহস্য। সবাই ভাবত এগুলো আলাদা আলাদা ঘটনা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেউ কল্পনাও করত না যে এর পেছনে একটা সাধারণ কারণ থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আসা যাক সেই 3টি মহাজাগতিক রহস্যের কথায়। এগুলো ঠিক এমন কিছু প্রশ্ন ছিল যার কোনো ঠিকঠাক উত্তর সেই সময়ের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে ছিল না। মনে হতো যেন পুরো মহাবিশ্বটা একটা গভীর রহস্যে ঢাকা। প্রথম রহস্যটা ছিল চাঁদকে নিয়ে। ভাবুন তো, চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাই না? তো এর পথটা একদম নিখুঁত ডিম্বাকার হওয়ার কথা। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা দেখলেন, না, চাঁদের পথটা ঠিক মসৃণ না, এর মধ্যে একটা হালকা কাঁপুনি বা কম্পন আছে। কেন এমন হচ্ছে? সেই সময়ে বড় বড় বিজ্ঞানীরাও এর কোনো ব্যাখ্যা দিতে পারছিলেন না। আচ্ছা, দ্বিতীয় ধাঁধাটা ছিল জোয়ার ভাটা। ব্যাপারটা দারুণ, তাই না? প্রতিদিন ঘড়ি ধরে ঠিক 2বার সমুদ্রের জল ফুলে উঠছে, আবার নেমে যাচ্ছে, যেন কোনো একটা অদৃশ্য শক্তি একদম ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে এগুলো নিয়ন্ত্রণ করছে। কিন্তু সে শক্তিটা কি, এটা কেউ জানত না। আর শেষ রহস্যটা ছিল আরও অনেক সূক্ষ্ম, আরও ধীর, যেটা আজকে আমরা অয়নচলন নামে চিনি। দেখা যাচ্ছিল যে বছরের পর বছর, শত শত বছর ধরে আকাশের তারাদের অবস্থানগুলো খুব অল্প অল্প করে বদলে যাচ্ছে। এই যে ধীর গতির পরিবর্তন, এটা যেন ইশারা করছিল একটা বিশাল হাজার হাজার বছরের মহাজাগতিক চক্রের দিকে। কিন্তু কেন হচ্ছে তার কোনো ব্যাখ্যা ছিল না। তো এই যে 3টে একদম আলাদা ধরনের রহস্য, এর পেছনে যে একটাই সাধারণ নিয়ম থাকতে পারে, এটা সেই সময় ছিল অকল্পনীয়। এখন চলুন নিউটনের সেই যুগান্তকারী সূত্রের কথায় আসা যাক, যে সূত্রটা বিজ্ঞানের ইতিহাসকেই বদলে দিয়েছিল। নিউটনের ধারণাটা ছিল একদম বৈপ্লবিক। তিনি বললেন যে শক্তির জন্য একটা আপেল গাছ থেকে মাটিতে পড়ে, ঠিক সেই একই শক্তি, সেই একই নিয়ম মহাকাশে গ্রহ নক্ষত্রদেরও চলাচল নিয়ন্ত্রণ করে। ভাবতে পারেন, প্রথমবারের মতো কেউ বলল যে পৃথিবীর নিয়ম আর মহাকাশের নিয়ম আলাদা না, একই। আসল কথা হচ্ছে, এই একটা সিদ্ধান্ত সবকিছুকে এক সুতোয় গেঁথে ফেলেছিল। বেশ, এবার দেখা যাক এই একটা সূত্র দিয়ে কিভাবে রহস্যগুলোর জট খুলতে শুরু করল। আর শুরুটা হবে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী চাঁদকে দিয়ে। নিউটন হিসেব করে দেখালেন ব্যাপারটা কি। সূর্যের মহাকর্ষ শক্তি, ওটা কিন্তু চাঁদকে একটু একটু করে নিজের দিকে টানতে থাকে। এবার ভাবুন, চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে, কিন্তু দূর থেকে সূর্যও তাকে একটু টান দিচ্ছে। এই যে অতিরিক্ত টান, এটাই চাঁদের সরল পথটাকে একটু আঁকাবাঁকা করে দেয়, ওই কম্পনটা তৈরি করে। এখন আসুন জোয়ার ভাটার কথায়। এখানে দুজন খেলোয়াড় আছে, সূর্য আর চাঁদ। দুজনেই পৃথিবীর সমুদ্রের জলকে নিজেদের দিকে টানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার টানটা বেশি কাজ করে? সূর্য তো অনেক দূরে, কিন্তু বিশাল শক্তিশালী। অন্যদিকে চাঁদ অনেক কাছে, কিন্তু শক্তিতে অনেক ছোট। তো জিতবে কে? আর এখানেই নিউটনের প্রতিভাটা দেখা যায়। তিনি শুধু মুখে বলেননি, তিনি হিসেব করে দেখিয়েছেন। তার গণনা দেখাচ্ছে যে চাঁদের প্রভাব সূর্যের থেকে 6 গুণেরও বেশি।
কেন? কারণ সূর্য অনেক শক্তিশালী হলেও ওটা এত দূরে যে তার প্রভাব কমে যায়, কিন্তু চাঁদ কাছে থাকার সুবিধা পায়। আর ব্যাস, হাজার বছরের পুরনো জোয়ারভাটার রহস্যের একটা গাণিতিক সমাধান বেরিয়ে এলো। তো নিউটনের মহাকর্ষ শুধু সমুদ্রের জল পর্যন্তই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আরও অনেক বড়, আরও অনেক গভীর। এবার চলুন দেখি কিভাবে এই একই শক্তি আমাদের গোটা গ্রহটার, পৃথিবীর হাজার হাজার বছরের পুরনো কাঁপুনির রহস্যটাও সমাধান করে দিল। ব্যাপারটা শুধু ব্যাখ্যা দেওয়া নয়, নিউটন তার সূত্র ব্যবহার করে পৃথিবীর অক্ষের এই কাঁপুনির পরিমাণ হিসেব করে বের করেছিলেন, আর যা বেরিয়েছিল তা ছিল প্রতি বছরে প্রায় 50 আর্ক সেকেন্ড। আশ্চর্য ব্যাপার হচ্ছে, সেই সময়ের জ্যোতির্বিজ্ঞানীরা যা মেপেছিলেন তার সাথে নিউটনের হিসেব একদম কাছাকাছি মিলে গিয়েছিল। এটাই প্রমাণ করেছিল যে তার তত্ত্ব শুধু ঘটনা ব্যাখ্যা করে না, বরং নির্ভুলভাবে ভবিষ্যৎবাণীও করতে পারে। এই যে প্রতি বছর অল্প অল্প করে অক্ষের পরিবর্তন, এটাকে একটা ঘুরন্ত লাট্টুর সাথে তুলনা করতে পারেন। লাট্টু যেমন ঘোরার সময় একটু টলমল করে, পৃথিবীর ব্যাপারটাও তেমনি। আর এই একটা পুরো চক্র শেষ করতে সময় লাগে প্রায় 26,000 বছর। ভাবতে পারেন, নিউটন শুধু এই টলমল করার কারণটাই বলেননি, এই 26,000 বছরের বিশাল সময়টাকেও তার হিসেবের মধ্যে নিয়ে এসেছিলেন। এবং ব্যাপারটা এখানেই শেষ নয়। ধূমকেতুর কথা ভাবুন। আগেকার দিনে ধূমকেতুকে ভয়ঙ্কর, অশুভ কিছুর ইঙ্গিত হিসেবে দেখা হতো, কিন্তু নিউটনের তত্ত্ব প্রমাণ করল যে ধূমকেতুরাও কোনো বিশৃঙ্খল কিছু নয়, তারাও মহাকর্ষের একই নিয়ম মেনে চলে। যাদেরকে একসময় রহস্যময় ভাবা হতো, তারাও আসলে এই বিশাল মহাজাগতিক ঘড়িরই একটা অংশ। এটা আসলে নিউটনের তত্ত্বের সর্বজনীনতাকে চমৎকারভাবে প্রমাণ করে। তো এত কিছুর পর আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে এতগুলো ধাঁধা সমাধান হলো, এর প্রভাব কি শুধু কয়েকটা উত্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল? না, এর তাৎপর্য ছিল আরও অনেক অনেক গভীর। শুধু একটা সূত্র, আর সেটা দিয়েই চাঁদের আঁকাবাঁকা পথ, সমুদ্রের জোয়ারভাটা, পৃথিবীর কম্পন এবং ধূমকেতুর পথ সব কিছুর ব্যাখ্যা দেয়া গেল। একসাথে পার্থিব আর মহাজাগতিক সব জগৎকে এক করে ফেলল এই একটা ধারণা। নিউটনের কৃতিত্ব ছিল এখানেই। প্রিন্সিপিয়ার আসল কাজটা যা করেছিল তা হচ্ছে আমাদের বিশ্বকে দেখার চোখটাকেই বদলে দিয়েছিল। মহাবিশ্ব আর কোনো অজানা দৈব শক্তির খেলা ছিল না, বরং এটা হয়ে উঠল একটা বিশাল বোঝার মতো ব্যবস্থা, ঠিক একটা ঘড়ির কলকবজার মতো, যা গাণিতিক নিয়ম দিয়ে চলে, আর সেই নিয়মগুলো আমরা জানতে পারি। নিউটন দেখিয়েছিলেন যে এই মহাবিশ্বকে জানা সম্ভব। একটা বিশাল লাফ ছিল সেটা, জ্ঞানের পথে। কিন্তু এই যাত্রা তো এখনও শেষ হয়নি। আজকে আমাদের সামনে আছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির মতো আরও বড়, আরও গভীর রহস্য। তো প্রশ্নটা থেকেই যায়, নিউটন যেমন তার সময়ে ধাঁধা সমাধান করেছিলেন, আমরা কি আজকের এই বিশাল মহাজাগতিক ধাঁধাগুলো সমাধান করতে পারব?